বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আমরা পরিবেশন করি বাংলা এবং বিশ্ব সাহিত্যের নানান রোমাঞ্চকর গল্প। আজ পরিবেশিত হচ্ছে বিখ্যাত আইরিশ নাট্যকার সাহিত্যিক জর্জ বার্নার্ড শয়ের গল্প দ্য ব্র্যান্ড অফ কয়েন। জর্জ বার্নার্ড শয়ের জন্ম 26শে জুলাই 1856 সালে এবং মৃত্যু 2 নভেম্বর 1950 সালে। সাহিত্যে অবদানের জন্য জর্জ বার্নার্ড শ 1925 সালে নোবেল পুরস্কার লাভ করেন। শুরু হচ্ছে আজকের গল্প দ্য ব্র্যান্ড অফ কয়েন। এরকম আরও অনেক গল্প শুনতে এবং বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। চার্চ রোড রাস্তাটা লন্ডন শহরের উপকণ্ঠে। শহরের ভিড় নেই এখানে, বেশ সুন্দর খোলামেলা জায়গা। আমরা তখন থাকতাম ওই রাস্তায়, বেশ আনন্দেই ছিলাম, কিন্তু তবুও ও রাস্তা আমাদের ছাড়তে হলো। দুঃখের সঙ্গেই ছাড়লাম ওই সুন্দর এলাকাটা। ছাড়তে হলো সামনের ওই বিচ্ছিরি বাড়িটার জন্য। আমরা যখন এ পাড়ায় এলাম তখনও বাড়িটা ছিল না, ওখানে জায়গাটা ফাঁকাই ছিল। আমাদের বাড়িটা চার্চ রোডের একেবারে শেষ মাথায়, বলতে গেলে আর্ল স্ট্রিটের মোড়ে। আমরা আসবার অনেক দিন পর উল্টো দিকের ফাঁকা জায়গাটায় একটা বিরাট চারকোনা বাড়ি উঠল। বাড়ির গড়নে কোনো সৌন্দর্য নেই। বাড়িটা দর্শকের চোখ দুটোকে পীড়িত করে। এক কথায় বাড়িটা অত্যন্ত কুদর্শন। এত টাকা খরচ করে এমন বিচ্ছিরি বাড়ি তৈরিটা করলো কে? তারপর একদিন মিস স্পেন্সার নামের এক ভদ্রমহিলা সে বাড়িতে থাকতে এলেন। তার সঙ্গে এলো কয়েকজন কাজের লোক। ভদ্রমহিলার সঙ্গে কোনো আপনজন ছিল না। নতুন প্রতিবেশিনীকে লক্ষ্য করবার অনেক সুযোগ ছিল আমার। সুযোগটাকে কাজে লাগালাম, অনেক কিছুই জানলাম তার সম্বন্ধে। রোজ সকালে ভদ্রমহিলা পাশের একটা রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসতেন। প্রায় 1 ঘন্টা ধরে তিনি চার্চ রোডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। মিস স্পেন্সারের চেহারা লম্বা, দোহারা, চেহারায় একটা আভিজাত্যের ছাপ আছে। তার পোশাক আশাকও বেশ সুরুচিপূর্ণ। তার হাঁটা চলার মধ্যে ফুটে উঠত আভিজাত্য। রাস্তার পাশের গাছের ছায়ায় ছায়ায় যখন তিনি চলতেন তখন আমার বেশ ভালো লাগতো। নামটুকু ছাড়া ভদ্রমহিলার আর কোনো পরিচয় জানতাম না। তবে তিনি যে অভিজাত পরিবারের সন্তান সে বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না। ভদ্রমহিলার গাড়িটাও বেশ দামি, কাজেই তার যে টাকার অভাব নেই তা বেশ বোঝা যেত। রোজ বিকালে তিনি গাড়ি করে বেড়াতে বেরোতেন, কিন্তু সকালে হেঁটে চলবার সময় কিংবা বিকেলে গাড়ি করে বেড়াবার সময় ভদ্রমহিলা একাই থাকতেন। তার জীবন ছিল একাকী, নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গ জীবন দেখে আমার সমবেদনা হতো। তার কি কোনো আপনজনই নেই? একদিন সকালে চায়ের টেবিলে বসে আমি বললাম, অত বড় একটা বাড়িতে থাকতে মিসেস স্পেন্সারের নিশ্চয় কষ্ট হয়। ওরকম একলা থাকাটা খুবই কষ্টের, একঘেয়ে ব্যাপার। হ্যাঁ, ঠিকই বলেছ। কোনো বৈচিত্র্য নেই মহিলার জীবনে, অথচ দেখো মহিলা কি দারুণ সুন্দরী। শুধু সুন্দরী নন, কি দারুণ পার্সোনালিটিও। দেখলেই মনে হয় অভিজাত বংশের। সে তো দূর থেকেই বোঝা যায়। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমি বলি কি, তুমি তো গিয়ে ওই ভদ্রমহিলার সাথে আলাপ করতে পারো। কিন্তু মুশকিল হচ্ছে এক সুন্দরী আবার আরেক সুন্দরীকে সহ্য করতে পারে না। মজা করছো না? ঠিক আছে, আমি একদিন গিয়ে মিস স্পেন্সারের সঙ্গে আলাপ করে আসব। আর সেই দিনই ঘটল একটা ছোট্ট ঘটনা।
না ঘটলে এত তাড়াতাড়ি হয়তো আমার মনের বাসনা পূর্ণ হতো না। আমাদের পোষা কুকুর কার্লোর সঙ্গে চার্চ রোডে আমি বেড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ দূরে দেখলাম মিসেস স্পেন্সারকে। ভদ্রমহিলা এদিকেই আসছেন। কার্লো এতক্ষণ মহা খুশিতে আমার চারপাশে ছোটাছুটি করছিল। ওর গলা থেকে বেরিয়ে আসছিল আনন্দের ডাক। হঠাৎ কুকুরটার কি যেন হলো, ওটা দাঁত বের করে হিংস্রভাবে তীরের বেগে ছুটল মিস স্পেন্সারের দিকে। কার্লো ভদ্রমহিলাকে এমন জোরে ধাক্কা মারল যে তিনি পড়তে পড়তে টাল সামলে নিলেন। আমিও ছুটে গেলাম ওর দিকে। আমার কুকুরের আচরণের জন্য বারবার ক্ষমা চাইলাম ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলা ততক্ষণে সামলে নিয়েছেন। আমার দিকে তাকিয়ে কোমল গলায় উনি বলেন, ঠিক আছে, আপনি এত অপ্রস্তুত হচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি। তাছাড়া আমি নিজেও কুকুর ভালোবাসি। কার্লো বুঝতে পেরেছিল যে সে অন্যায় করে ফেলেছে। আমার পিছনে চুপচাপ দাঁড়িয়েছিল কুকুরটা। মিস স্পেন্সার ওকে আদর করবার জন্য হাত বাড়াতেই চাপা গর্জন করে পিছিয়ে গেল কুকুরটা। বেশ বোঝা গেল ও রেগে গিয়েছে। ওর এরকম আচরণের কারণ বুঝতে পারলাম না। আপনার কুকুরটা কি সুন্দর! এ কথা বলে মিসেস স্পেন্সার আবার কার্লোর গায়ে হাত বোলানোর জন্য হাত বাড়ালেন। কিন্তু অবাক কাণ্ড, কার্লো দাঁত বের করে হিংস্রভাবে গর্জন করে উঠল। কুকুরটা গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। ওর আচরণে একই সঙ্গে ফুটে উঠল নিদারুণ ভীতি আর প্রচণ্ড ক্রোধ। আপনার কুকুর দেখছি আমাকে মোটেই পছন্দ করতে পারছে না, বিষণ্ণ গলায় মিসেস স্পেন্সার বললেন। আমি খুব সরি। ও আসলে কেন যে এমন করছে আমি বুঝে উঠতে পারছি না। তবে আমরা প্রতিবেশী, আপনার সঙ্গে কিন্তু ওর এমন আচরণ করা একদম ঠিক নয়। প্রতিবেশী? হ্যাঁ, আপনার বাড়ির উল্টো দিকের বাড়িতেই আমি থাকি। তাই নাকি? এরপর নিজের পরিচয় দিলাম। বললাম 2-1 দিনের মধ্যেই আমি তার বাড়িতে যেতাম। খুশির হাসিতে ভরে গেল ভদ্রমহিলার মুখ। বললেন, বেশ তো, খুবই আনন্দের কথা। আচ্ছা, কালকেই আসুন না কেন? বেশ, ভদ্রমহিলাকে কথা দিয়ে তখনকার মতো বিদায় নিলাম। গেলাম মিস স্পেন্সারের বাড়িতে। ওকে আমার খুব পছন্দ হলো। ভদ্রমহিলারও আমাকে ভালো লাগলো। আলাপ পরিচয়ের পর প্রায়ই তার বাড়িতে যেতাম। ভদ্রমহিলা বিদুষী, সুরুচি সম্পন্না। যখন তার কাছাকাছি থাকতাম তখন সেই আকর্ষণী শক্তি যেন আমাকে অভিভূত করে ফেলত। আর যখন তার কাছে থাকতাম না তখন সেই শক্তিটা যেন আমাকে টানত। আসলে ভদ্রমহিলা সম্বন্ধে আমার প্রকৃত মনোভাবটা যে কি তা আমি ঠিক বুঝে উঠতে পারতাম না। তাকে আমি ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তার সম্পর্কে আমার মনের কোণে একটা ক্ষীণ বিরূপ ভাব ছিল। কেন যে ছিল তা বলতে পারবো না। ভদ্রমহিলার কথাবার্তা বা আচার আচরণে এমন কিছু ছিল না যার ফলে এই বিরূপতার সৃষ্টি হতে পারে। কিন্তু থাকে সব জটিল মনস্তত্ত্বের কথা। সোজা কথায় ভদ্রমহিলার প্রতি আমার মনোভাবকে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না। আসলে যারা মিস স্পেন্সারের কাছাকাছি আসতেন তাদের প্রবলভাবে প্রভাবিত করবার ক্ষমতা ছিল তার। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ভদ্রমহিলার বয়স 40-এর কম নয়, কিন্তু এখনো ওর যা রূপ, তাতে অভিজাত সমাজের সুন্দরী তরুণীরা পর্যন্ত ম্লান হয়ে যাবে তার সৌন্দর্যের কাছে। কিন্তু ভদ্রমহিলা সমাজে মিশতে চাইতেন না, বরং এড়িয়েই যেতেন সমাজকে। একমাত্র আমার সঙ্গে তার কিছু অন্তরঙ্গতা হয়েছিল। সমাজকে এড়িয়ে একাকী নিঃসঙ্গ জীবনই বুঝি তার কাম্য ছিল। আমি অনেকবার মিস স্পেন্সারের বাড়িতে গিয়েছি, কিন্তু উনি আমাদের বাড়িতে বেশি আসেননি। আসতে বললে নানা অজুহাতে এড়িয়ে যাবার চেষ্টা করতেন। আর যদি বা কখনো আমাদের বাড়িতে আসতেন তাহলে নিজের বাড়ির মতো কখনো স্বস্তি বোধ করতেন না। নিজের বাড়ির মতো সহজ হয়ে উঠতেই পারতেন না। হয়তো
কার্লোর অদ্ভুত অস্বাভাবিক আচরণে উনি বিব্রত হয়ে পড়তেন। ওকে দেখলেই কুকুরটা যে কেন ওরকম করত আমি বুঝতে পারতাম না। উনি আমাদের ঘরে এলেই কার্লো গুটিসুটি মেরে সোফার তলায় ঢুকে পড়ত। একবার ওকে দেখে কার্লো এমন করুণ আর্তনাদ করে উঠল যে মিসেস স্পেন্সার খুব ঘাবড়ে গেলেন। ভদ্রমহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি প্রায় অজ্ঞান হবার মতো অবস্থা। ভাবুন দেখি, কি অস্বস্তিকর ব্যাপার। জোর করে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনলেন মিসেস স্পেন্সার। ম্লান হেসে বললেন, দেখুন কি কাণ্ড, মাঝে মাঝে আমার যে কি হয়, সামান্য ব্যাপারেই ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। এজন্য নিজের বাড়ি ছাড়া স্বস্তি পাই না, সহজ হয়ে উঠতে পারি না। না না, কি হয়েছে, মানুষ মাত্রই তো হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। আমি ভদ্রমহিলার অপ্রস্তুত ভাবটা কাটিয়ে দেবার চেষ্টা করলাম। ফর্মালিটির কথা ছেড়ে দিন তো, আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি আমাদের বাসায় চলে আসবেন। মিসেস স্পেন্সার বললেন, মাঝে মাঝে অবশ্য আমিও আসবো আপনাদের এখানে। তাছাড়া আপনি তো বয়সে আমার চেয়ে অনেক ছোট, কাজে আপনিই বেশি যাবেন। আমিও হাসলাম। মিসেস স্পেন্সারের বাড়িতে প্রায়ই যেতাম। তিনি কেবল আমাকে আকৃষ্টই করতেন না, তার সম্পর্কে মনে জেগে উঠেছিল এক অদম্য কৌতূহল। ভদ্রমহিলার চারপাশ যেন ছিল একটা রহস্যের আবরণ। সে আবরণ দুর্ভেদ্য। রহস্যটাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আলাপ করবার সময় তিনি কখনো বাবা মা, ভাই বোন, প্রেমিক বা বন্ধুবান্ধবের প্রসঙ্গ উত্থাপন করতেন না। সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত, রাজনীতি এবং আরও অনেক টুকিটাকি ব্যাপার নিয়ে তিনি আলোচনা করতেন, কিন্তু নিজের অতীত জীবন নিয়ে কখনোই কথা বলতেন না। একদিন আমি সোজাসুজি প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন যে তার বাবা মা কেউই বেঁচে নেই। আমার প্রশ্ন শুনে মিস স্পেন্সারের মুখের ভাবে নিষেধের যে ভাব ফুটে উঠেছিল, তা দেখে আমি আর তাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করিনি। মিস স্পেন্সারের টাকার কোনো অভাব ছিল না। তার দামি পোশাক আশাক এবং জীবনযাত্রার ধরন দেখে মনে হতো তিনি প্রচুর অর্থের অধিকারিণী। তার কাজের লোকেরাও বেশ অভিজাত ঘরের কাজের লোকদের মতো। তাদের বেতনও নিশ্চয়ই খুব ভালো ছিল। তার বাবুর্চি এবং নিজস্ব পরিচারিকা ছিল ইংরেজ। একান্ত অনুগত কাজের লোক লুই ছিল ফরাসি। মিসেস স্পেন্সার যখন গাড়ি করে বেরোতেন তখন লুই সবসময় তার সঙ্গে যেত। মাঝে মাঝে লুই আমার কাছে আসতো মিসেস স্পেন্সারের চিঠি নিয়ে। চিঠিতে তার সঙ্গে বেড়াতে যাবার আমন্ত্রণ থাকত। আমাদের গাড়ি ছিল না। ফাঁকা হাওয়ায় বেড়াবার লোভ আমি খুশি মনেই সে আমন্ত্রণ গ্রহণ করতাম। একবার এক সপ্তাহে বিশেষ কারণবশত দুবার আমাকে মিস স্পেন্সারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে হলো। উনি হয়তো আমাকে অভদ্র ভাবছেন, একথা চিন্তা করে আমি ওর সঙ্গে দেখা করতে গেলাম। ভাবলাম কেন দুদিন ওর সঙ্গে বেড়াতে যেতে পারিনি তা ভদ্রমহিলাকে ভালো করে বুঝিয়ে বলবো। উনি নিশ্চয়ই বুঝবেন। আমার সম্বন্ধে ওর মনে যদি কোনো বিরূপ মনোভাব হয়ে থাকে তারও অবসান হবে। গিয়ে দেখলাম ভদ্রমহিলা যেন খুবই বিচলিত। একটা চাপা উত্তেজনায় তিনি যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কেন দুদিন তার সঙ্গে বেড়াতে যেতে পারিনি সে কথা বুঝিয়ে বলতে গেলাম, কিন্তু আমার ব্যাখ্যায় কান্না দিয়ে তিনি বললেন, জানেন আমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছিলেন। বলুন দেখি কে, অনুমান করুন তো। বোধহয় গির্জার যাজক মিস্টার মার্শাল। ঠিক বলেছেন। যাজক সাহেব বলেছেন যে তার গির্জার আশেপাশের সব বাড়ির লোকজনের সঙ্গেই তিনি দেখা করতে যান, নিয়মিত যান। কিন্তু মনে হয় আমার সঙ্গে তিনি আর দেখা করতে আসবেন না। কেন? একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম। কারণ আমি পরিষ্কারভাবে আমার মনের কথা বলেছি। এটা বলেছি যে ধর্মের ব্যাপারে আমার নিজস্ব একটা মতামত রয়েছে। তাছাড়া আমি কোনোদিন গির্জায় যাইনি। যাজক মশাই কি বললেন?
আমার বেশ মজাই লাগছিল। মনে পড়ছিল যাজক মশাইয়ের আতঙ্ক ভরা মুখটা। উনি খুব একটা কিছু বললেন না, তবে মনে হলো অনেক কথাই ভাবলেন। দেখুন, ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে স্বাধীনভাবে চিন্তাভাবনা করা পুরুষ মানুষের পক্ষেই বিরাট অপরাধ। মেয়েদের পক্ষে তো এ অপরাধের কোনো মার্জনা নেই। কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আপনি প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে নন? একটু অবাক হয়েই বললাম, কারণ আমার স্পষ্ট মনে পড়ছে যে একাধিকবার আমি মিস স্পেন্সারকে আমাদের এলাকার গির্জায় যেতে দেখেছি। কিন্তু উনি যদি তা অস্বীকার করেন তবে আমার কি বলবার আছে? এসব ব্যক্তিগত ব্যাপারে আমি বলতেই বা যাব কেন? এরপর যেদিন মিস স্পেন্সারের বাড়িতে গেলাম, দেখলাম তিনি বাইবেল পড়ছেন। প্রিয় ইজি চেয়ারে গা এলিয়ে দিয়েছেন তিনি, তার কোলে খোলা বাইবেল। আমাকে স্বাগত জানালেন মিস স্পেন্সার। আমি তার পাশের চেয়ারে বসলাম। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মিস স্পেন্সার বললেন, আপনি নিশ্চয়ই বাইবেলের কেইন আর এবেলের কাহিনী পড়েছেন? এমনভাবে তিনি প্রশ্নটা করলেন যেন তিনি সদ্য প্রকাশিত কোনো উপন্যাস নিয়ে আলোচনা করতে চাইছেন। আদিম মানবী আদম আর ইবের পুত্র কেইন তার ভাই অ্যাবেলকে হত্যা করে। বাইবেলের এই গল্প তো সবারই জানা। হ্যাঁ, নিশ্চয়ই পড়েছি, মিস স্পেন্সারের প্রশ্নের উত্তরে বললাম। আপনি কি পৃথিবীর প্রথম খুনির মুখে যে কলঙ্ক চিহ্ন ফুটে উঠেছিল তার কথা কখনো ভেবেছেন? এই বিষয়ে আপনার মতামত কি? নির্লিপ্ত স্বরে প্রশ্ন করলেও মিস স্পেন্সারের কালো চোখের দৃষ্টিতে কেমন যেন এক গভীর রহস্যময়তা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা খুবই শক্ত। আমাদের জ্ঞান এতই সীমিত যে এ ব্যাপারে অনুমান ছাড়া অন্য কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিকই বলেছেন, অনুমানের ফলে আসতে পারে কৌতূহল। হ্যাঁ, ব্যাপারটা খুবই কৌতূহলজনক। একটু থেমে মিস স্পেন্সার বললেন, যেমন ধরুন ওই কলঙ্ক চিহ্ন, তা কি সবসময়ই থাকতো, নাকি বিশেষ বিশেষ পরিবেশে অথবা অবস্থায় চিহ্নগুলো ফুটে উঠত? বলতে পারবো না, এ সম্পর্কে আমি কোনোদিন ভাবিনি। সত্যি কথা বলতে কি, এ ধরনের চিন্তা ভাবনাই আমার কাছে একেবারে নতুন। কলঙ্ক চিহ্ন সব সময় থাকুক কি না থাকুক, কেইনের তাতে কি? মিস স্পেন্সারের কণ্ঠে শোনা গেল বিষণ্ণ সুর। কেইন নিজেই তো জানতো কি প্রচণ্ড অন্যায়, কি মহাপাপ সে করেছে। কৃতকর্মের জন্য অনুতাপে ভরে গিয়েছিল তার মন। পাপ স্খলনের জন্য সে আকুলভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। কিন্তু কেইন জানতো যে জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বরের ক্রোধের প্রতীক স্বরূপ ওই নিদারুণ কলঙ্ক চিহ্ন তাকে বহন করতে হবে নিজের শরীরে। উফ, কি দুর্ভাগ্য, কি শাস্তি! দারুণ মানসিক যন্ত্রণায় হাত কচলাতে লাগলেন মিস স্পেন্সার। কিন্তু কেইন মহাপাপ করেছিল। সে তার নিজের ভাইকে হত্যা করেছিল। কেইনের মতো একজন নৃশংস হত্যাকারীর উপর মিস স্পেন্সারের সহানুভূতি দেখে আমি অবাক হয়ে বললাম, কেইনের শাস্তি পাওয়াই তো উচিত ছিল। হ্যাঁ, সে যে মহাপাপ করেছিল সেজন্য ওরকম শাস্তিই তার প্রাপ্য। ঈশ্বর ঠিকই শাস্তি দিয়েছেন। কেইনের উপর আমার আসলে কোনো সহানুভূতি নেই। ওরকম বলবেন না, যন্ত্রণা কাতর কণ্ঠে মিস স্পেন্সার বললেন। তার কথাগুলো আর্তনাদের মতো শোনালো। তার চোখের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরটা শিউরে উঠল। আমার মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। কি দেখলাম তার চোখে জানি না, গুছিয়ে বলতে পারবো না। মিস স্পেন্সার দেখলেন আমার ভাবান্তর। মুহূর্তের মধ্যে আবার ফিরে এলো তার আগেকার শান্ত ভাব। একটা মুখোশ যেন খুলে পড়েছিল ক্ষণিকের জন্য। মানুষের প্রথম অপরাধের মূলে ছিল হিংসা। পরবর্তীকালে এই হিংসা প্রবৃত্তি আত্মপ্রকাশ করেছে মানুষের বিভিন্ন অপরাধের মধ্য দিয়ে।
হিংসা হলো মহা অমঙ্গল। এ হলো মানুষের উপরে শয়তানের প্রভাবের ফল। ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট করে দিতে চায় শয়তান। তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সে প্রলুব্ধ করে নানাভাবে। মিসেস স্পেন্সার থামলেন। ব্যাপারটা খুবই খারাপ। মানুষ ভালোবাসার পাত্রপাত্রীকে খুন করবে আর হিংসাকে দেখাবে তুচ্ছ অজুহাত হিসেবে। এরকম কথা ভাবতেই তো খারাপ লাগে। আমি বললাম, একজন মানুষ তার ভালোবাসার পাত্রকেও খুন করতে পারে, এ কথাটি আপনি বিশ্বাস করতে পারেন না? না, এ কথা আমি বিশ্বাস করি না। কেন? মিসেস স্পেন্সার ব্যগ্রভাবে প্রশ্ন করলেন। কারণ ভালোবাসা কখনো হত্যা করতে পারে না। মানুষের অশুভ কামনা জাগিয়ে তোলে অসৎ প্রবৃত্তিকে। অন্ধ আবেগের তাড়নায় মানুষ করে অপরাধ। ভালোবাসা শেখায় আত্মত্যাগ, হিংসা নিয়ে আসে দুঃখ বেদনা। আর ভালোবাসা, যে মানুষ ভালোবাসে সে প্রিয়জনের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে নিঃশেষে সম্পূর্ণভাবে। ভালোবাসা সব সময়ই সুখী করতে চায় প্রেমের পাত্রকে। আমার দিকে স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মিসেস স্পেন্সার। তারপর ধীরে ধীরে বললেন, প্রবল প্রলোভনের শক্তি যে কি প্রচণ্ড তা আপনি জানেন না। প্রলোভনের শিকার হয়ে মানুষ যে কত খারাপ কাজ করতে পারে তা আপনি জানেন না। মানুষ যে কত নিচে নামতে পারে তা আপনার ধারণারও বাইরে। আপনি খুব ভালো মানুষ মিসেস হোপ, খুব সরল। আপনি এলে আমি খুব আনন্দ পাই। সত্যি বলছি, আমি খুবই আনন্দ পাই। সেদিনকার মতো কথাবার্তা ওখানেই শেষ হলো। কয়েকদিন পরে মিসেস স্পেন্সারের কাছ থেকে চিঠি নিয়ে ব্যক্তিগত কাজের লোক লুই আমার কাছে এলো। মিসেস স্পেন্সার জানতে চেয়েছেন সেদিন আমি তার সঙ্গে গাড়ি করে বেড়াতে যেতে পারবো কিনা। তাছাড়া দুপুরের খাওয়াটাও তার ওখানেই সেরে নিতে আমার কোনো অসুবিধা আছে কিনা সেটাও তিনি জানতে চেয়েছেন। লুইয়ের মারফত জানালাম যে খেতে বা বেড়াতে যেতে আমার কোনো অসুবিধা নেই। বেলা প্রায় 12টার সময় মিসেস স্পেন্সারের গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। তৈরি হয়েই ছিলাম, গাড়িটা আসতেই বেরিয়ে পড়লাম। দুপুরের খাওয়া সেরে গাড়ি করে বেরোলাম। লুই যথারীতি আমাদের সঙ্গেই ছিল। ঘন্টা 2 ঘুরলাম আমরা। তারপর ফিরবার পালা। বড় রাস্তা ধরে আমরা ফিরছিলাম। বাড়ি এখনো আধা মাইল দূরে। একটা হ্যাটের দোকানের সামনে এসে পড়েছি আমরা। এই দোকানে মেয়েদের নানা রকমের হ্যাট পাওয়া যায়। এই দোকানটার পাশে একটা ফটো তোলবার স্টুডিও। মিস স্পেন্সার গাড়ি থামাবার নির্দেশ দিলেন। গাড়িটা থামলো হ্যাটের দোকানের সামনে। ভাবলাম ভদ্রমহিলা হয়তো হ্যাট কিনবেন। এখানে নয়, স্টুডিওর সামনে চলো, ফটো তুলব। অস্বাভাবিক দৃঢ় স্বরে মিসেস স্পেন্সার বললেন। গাড়ি থামলো স্টুডিওর সামনে। লুই নামলো দরজা খুলবার জন্য, কিন্তু দরজা না খুলে হাতলে হাত রেখে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে অবাক হলাম। মাদাম, লুই বলল, আর ওই একটা শব্দের মধ্যেই যেন ঝরে পড়ল এক রাশ মিনতি। তার মুখে যেন ফুটে উঠল নিষেধের রেখা। মিস স্পেন্সারের দুটি চোখ যেন বিদ্যুতের মতো ঝলসে উঠল। তিনি হুকুম দিলেন, দরজা খোলো। সেই শীতল অথচ দৃঢ় কণ্ঠের আদেশ অমান্য করা অসম্ভব। গাড়ি থেকে নেমে পড়লাম। শুনতে পেলাম লুইয়ের দীর্ঘশ্বাস। সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। ওর ভাব দেখে মনে হলো লুই যেন কিছু বলতে চায় আমাকে, কিন্তু সে কথা বলবার সাহস নেই ওর। এর অর্থ কি কিছুতেই বুঝতে পারলাম না। স্মিথের স্টুডিওর সামনে গাড়ি থেমেছে। আমাদের এই শহরতলিতে ভালো ফটোগ্রাফার হিসেবে স্মিথের খুব নাম ডাক। আমি আর আমার স্বামী এখান থেকে কয়েকবার ফটো তুলিয়েছি। খুব যত্ন করে ছবি তুলেছে স্মিথ। ছবিও খুব সুন্দর হয়েছে। আমাদের ঢুকতে দেখে কাউন্টার থেকে একটি অল্প বয়সী মেয়ে আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো,
ছবি তুলবেন? হ্যাঁ, মিসেস স্পেন্সার বললেন। আপনাদের কি আসবার কথা ছিল? মিসেস স্পেন্সার তার নাম বললেন। আসুন, আপনারা ভেতরে আসুন। মেয়েটি আমাদের নিয়ে গেল ভেতরের একটা ছবি তুলবার জায়গায়। একটু পরেই স্মিথ বেরিয়ে এলো ডার্ক চেম্বার থেকে। আমাকে দেখে একটু হেসে বলল, এই যে মিসেস হোপ, তা কিরকম পোজ দিয়ে ছবি তুলবেন? আমি নই, ছবি তুলবেন আমার বান্ধবী। জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন মিসেস স্পেন্সার, তার দিকে আঙ্গুল তুলে দেখালাম। আমার কথা শেষ না হতেই মিসেস স্পেন্সার আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। তার দিকে তাকিয়ে ফটোগ্রাফার স্মিথ চমকে উঠল। হ্যাঁ, চমকাবারই কথা, ভদ্রমহিলার মুখে অদ্ভুত পরিবর্তন। মাত্র 10 মিনিট আগে আমি কি এই মহিলার সঙ্গে গল্পগুজব হাসি ঠাট্টা করছিলাম? মিসেস স্পেন্সারের চোখ দুটো বসে গিয়েছে, মুখটা একদম সাদা, সেখানে যেন এক বিন্দু রক্ত নেই। তার সুন্দর গোল মুখ কেমন যেন লম্বাটে হয়ে গিয়েছে, তার মুখের রেখায় ফুটে উঠেছে অসহনীয় যন্ত্রণা। ভদ্রমহিলা অমানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আপনি অসুস্থ, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আমি চিৎকার করে বললাম। একটু পানি, তাড়াতাড়ি কেউ একটু পানি আনুন। না, পানির প্রয়োজন নেই, মিসেস স্পেন্সার অদ্ভুত গলায় বললেন। তারপর আসনে বসে স্মিথকে ইঙ্গিত করলেন ছবি তুলবার জন্য। স্মিথ তাড়াতাড়ি কালো পর্দায় ঘেরা কোনায় গিয়ে ঢুকলো। পরে আমার মনে হয়েছিল মিসেস স্মিথ স্পেন্সারের পোজ ঠিক করে দেয়নি, এমনকি একটা কথাও বলেনি এ সম্পর্কে। এখন ছবি তুলে কি হবে, কি দরকার? মিসেস স্পেন্সারের পাশে হাঁটু মুড়ে বসে তার ঠান্ডা হাত দুটো ঘষতে লাগলাম আমি। আপনি অসুস্থ, এখন আপনার শরীরের অবস্থা ফটো তুলবার মতো নয়। আপনার আসল চেহারা ছবিতে উঠবে না, দেখে মনে হবে মৃত মানুষের ছবি। মিস স্পেন্সারের গলা চিরে বেরিয়ে এলো এক অমানসিক দুঃসহ আর্তনাদ। পৃথিবীর সমস্ত যন্ত্রণা যেন ধরা পড়ল ওই তীব্র তীক্ষ্ণ আর্তনাদের মধ্যে। তার ডান হাতটা ধরল চেয়ারের হাতল, দাঁতে দাঁত আটকে গেল। মিসেস স্পেন্সারের কপালে ফুটল বড় বড় ঘামের ফোঁটা। একটা প্রচণ্ড ভয় যেন আচ্ছন্ন করে ফেলতে চাইছে তাকে। প্রবল ইচ্ছাশক্তি দিয়ে তিনি যুদ্ধ করে চলেছেন সেই মহা ভয়ের সঙ্গে। ভদ্রমহিলার এরকম অবস্থা দেখে আমার দারুণ ভয় হলো। আমি কাঁপতে লাগলাম। আসুন, চলে আসুন আপনি। ভদ্রমহিলাকে চেয়ার থেকে টেনে তুলবার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে উঠলাম। মিস স্পেন্সার বাধা দিলেন না। ভাঙা গলায় ফ্যাস ফ্যাস করে তিনি আমাকে বললেন, আমি জানবো, আমাকে জানতেই হবে। আপনি আমার কাছে থাকুন, কাছে থাকুন, আমাকে একটু সাহায্য করুন। আমি স্পেন্সারের পাশে বসলাম, নিজের মুখ ঢেকে ফেললাম দুহাত দিয়ে। ভদ্রমহিলার মুখের দিকে তাকাবার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল একটা ভয়াবহ নাটকে আমি যেন কোনো ভূমিকায় অবতীর্ণ হয়েছি। কিসের ভয় তা না জানায় আমার ভয় যেন ক্রমেই বেড়ে যাচ্ছিল। সময়টা কেটে যাচ্ছে, সময় কারো জন্য বসে থাকে না। কালো কাপড়ে ঘেরা জায়গাটার মধ্যে ফটোগ্রাফার স্মিথের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। অভিভূতের মতো বসে রইলাম। হঠাৎ স্মিথের কণ্ঠস্বরে চমকে উঠলাম। স্মিথ বলছে, আমি খুবই দুঃখিত ম্যাডাম, আপনার ফটো তোলা আমার পক্ষে অসম্ভব। একটা কথাও বললেন না মিস স্পেন্সার। চেয়ার থেকে উঠে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মুখে নিদারুণ হতাশার ছাপ। ভদ্রমহিলাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। বাড়ি ফেরবার পথে আমাদের দুজনের মধ্যে কোনো কথাই হলো না।
আমাদের বাড়ির গেটের সামনে গাড়ি পৌঁছালে তিনি এই প্রথম আমাকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তারপর বিষণ্ণ কণ্ঠে বললেন, বিদায় মিসেস হোপ, চির বিদায়। আমার দু চোখ ভরে জল এসেছিল, গলার ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছিল কান্না। মিসেস স্পেন্সারের কথার অর্থ আমি বুঝতে পারলাম না। কান্না ভরা গলায় তাকে জিজ্ঞাসাও করতে পারলাম না কোনো কথা। ভদ্রমহিলা নিশ্চয়ই যথাসময়ে আমাকে সব খুলে বলবেন। সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ড ফিরলেন। স্টুডিওতে যা ঘটেছিল তা তাকে খুলে বললাম, একটি কথাও বাদ দিলাম না। আমার স্বামী ব্যাপারটাকে হালকাভাবেই নিলেন, বললেন, এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, বুঝলে, এ হলো নার্ভের সমস্যা। ওই খেয়ালি মনের উৎকট কল্পনা বিলাসও বলা যেতে পারে একে। কখনো না, প্রতিবাদের সুরে আমি বললাম। তুমি যদি মিসেস স্পেন্সারের পাল্টে যাওয়া মুখটা দেখতে, তাহলে কিছুতেই এরকম কথা বলতে পারতে না। আমার কথা শেষ না হতেই পরিচারিকা এসে বলল, ফটোগ্রাফার মিস্টার স্মিথ এসেছেন, তিনি ম্যাডামের সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, ওকে এখানে নিয়ে এসো। মিস্টার স্মিথ ঘরে এলে আমার হাজবেন্ড বললেন, এই যে মিস্টার স্মিথ, আপনার স্টুডিওতে আজকে নাকি কী সব রহস্যময় অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমার স্ত্রী তো একেবারে ঘাবড়ে গিয়েছে। সে তো বটেই, আমি নিজেও ঘাবড়ে গিয়েছি। মিসেস হোপের সাথে যে মহিলা আজকে আমার স্টুডিওতে গিয়েছিলেন তার সম্বন্ধে কিছুই জানি না আমি। ভদ্রমহিলা যদি মিসেস হোপের বান্ধবী হন, তবে এ কথা বলতে আমি বাধ্য হব যে ভদ্রমহিলা ঠিক স্বাভাবিক নন। কোনো একটা অবিশ্বাস্য অদ্ভুত ব্যাপার জড়িয়ে আছে ওর জীবনের সাথে। হয়তো ব্যাপারটা অলৌকিক, অপ্রাকৃতিক। আপনার এরকম ধারণার কারণ? ভদ্রমহিলার ছবি তোলা সম্ভব নয়। শুধু এ কারণে আপনার এরকম ধারণা হলো? অবজ্ঞার সুরে আমার স্বামী প্রশ্নটা করলেন। না না, শুধু আজকের ব্যাপার নয়। মিস স্পেন্সারকে আমি আগেও দেখেছি। 5 বছর আগে আমি একটা বিখ্যাত কোম্পানির ফটোগ্রাফার ছিলাম। উনি ফটো তুলবার জন্য সেখানে গিয়েছিলেন। অনেক চেষ্টা করেও আমি ওর ফটো তুলতে পারিনি। ভদ্রমহিলার ছবি তোলা যে অসম্ভব, সে কথা আমি তখন তাকে জানিয়েও দিয়েছিলাম। অসম্ভব কেন জানতে চাইলেন আমার স্বামী। কারণ প্রত্যেকটা নেগেটিভ অসংখ্য দাগে ভরা। ভদ্রমহিলা জানলার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, কাজে প্রথমে তার মুখটা আমি দেখতে পাইনি। কিন্তু উনি যখন ঘুরে আমার দিকে তাকালেন, দেখলাম ভয়, শঙ্কা, বিহ্বল মুখ। দেখেই চিনতে পারলাম ওকে। আমি ফটো তুলবার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, হলো না। বৃথা চেষ্টা, বৃথা। কেন, কি হলো? আমি প্রশ্ন করলাম। উত্তেজনায় আমার গলা থরথর করে কাঁপছিল। ওই ফল সেই একই রকম। তবু আপনাদের দেখাবার জন্য আমি এই 2টা নেগেটিভ প্রিন্টও করে এনেছি। ফল কি হয়েছে দেখুন। মিস্টার হোপ, আপনি আগে দেখুন। ব্যাগের ভিতর থেকে 2টো ফটো বের করে মিস্টার স্মিথ আমার স্বামীর হাতে দিলেন। ফটো দেখে ওর মুখের চেহারা পাল্টে গেল মুহূর্তের মধ্যে। প্রচণ্ড কৌতূহল আর উৎকণ্ঠায় আমি যেন ফেটে পড়ছিলাম। আমার আর তর সইছিল না। আমিও ফটোগুলোর দিকে তাকালাম। হায় ঈশ্বর, এ কি দৃশ্য দেখলাম! দারুণ আতঙ্কে আমার সমস্ত শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। সমস্ত ছবি দাগে ভরে গিয়েছে, প্রতিটা দাগে একটা করে মুখের ছাপ। হ্যাঁ, কোনো ভুল নেই, পরিষ্কার মুখের ছাপ, নিখুঁত ছাপ। আর সে মুখের ছাপগুলো মৃত মানুষের। দারুণ আতঙ্কে শিউরে উঠলাম। আমার চারপাশ দুলে উঠল। অন্ধকার, অন্ধকার। আমার চারপাশে পুঞ্জ পুঞ্জ অন্ধকার। চারপাশ থেকে অন্ধকারের মহাসমুদ্র যেন আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে। আমার আর কিছুই মনে নেই। আমি বোধহয়
জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলাম ঘরে। পরদিন আমার স্বামী আমাকে ওই বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন। 15 দিন পরে যখন ফিরলাম তখন সামনের বাড়িটা খালি। মিসেস স্পেন্সার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তার সঙ্গে আমার আর দেখা হয়নি, হয়তো ভবিষ্যতেও দেখা হবে না। ভদ্রমহিলা যত বড় অপরাধী করে থাকুক না কেন, আমি জানি তিনি অনেক শাস্তি পেয়েছেন, অনেক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। সে যন্ত্রণা দুঃসহ। তিনি যে মহাপাপ করেছেন তার জন্য প্রতি মুহূর্তে অনুতাপ হচ্ছে, অনুশোচনা করতে হচ্ছে। এ থেকে তার মুক্তি নেই, কোনো দিনই মুক্তি নেই। মিস স্পেন্সারের জন্য সমবেদনা বোধ করি। আমার সমস্ত মন দিয়ে তার উদ্দেশ্যে জানাই সহানুভূতি। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ পরিবেশিত হলো জর্জ বার্নার্ড শয়ের গল্প দ্য ব্র্যান্ড অফ কয়েন। গল্পটির বাংলা নাট্যরূপ দিয়ে পরিবেশন করল বিচিত্র স্টেশন দল। এরকম আরও অনেক গল্প শুনতে এবং বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন সাবস্ক্রাইব করুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।